সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 10 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী কনফ্লুয়েন্স। প্রদর্শনীতে শিল্পীদের ওয়াটার কালার ও মিশ্র মাধ্যমে আঁকা 57টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 15 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে মুজাহিদুল ইসলাম তুষারের পরিচালনায় স্কুল ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান টিফিনের ফাঁকে। টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। রাত 8:20 থাকছে গোলাম মুক্তাদিরের পরিচালনায় ধারাবাহিক নাটক কাজিনস। তুই জানিস তোর ভাগ্নি আবার কি করেছে? আবার আসিফের সাথে ঝগড়া করেছে। আবার? হ্যাঁ, কয়েকদিন পরে পরে ঝগড়া করবে, রাগ করবে, ব্যাগ গুছিয়ে বাড়ি ছেড়ে চলে আসবে। এবার নাকি এ বাড়িতেই চলে আসবে। আসুক না, থাকুক কিছুদিন। কি বলিস? তুমি এই সময় হঠাৎ ছাদে আসলে কেন? তোর কাছে এসছি। মেজো চাচ্চু বললো তুই ছাদে আছিস। তুমি আমার কাছে এসেছো? আমাকে এখন প্রয়োজন হয় তোমার? লিসেন, তোকে দরকার আছে বলে তো ছাদে আসছি। কি প্রয়োজন বলো? বানি তোকে খুঁজতেছিল। বানি? বানি আমাকে খুঁজছে মানে? রাত 9:30 থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও মোহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় রিয়েলিটি শো কঙ্কার সেরা পরিবার। স্বাধীনতা তুমি কবিতাটির রচয়িতা কে বলুন? শামসুর রহমান। 4 পয়েন্টস। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। রাত 11:30 থাকছে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এ লগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন এনটিভির নিমন্ত্রণে। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী শিমু দে। শুভ সকাল দিদি। শুভ সকাল। কেমন আছেন? বেশ আছি। খুব সুন্দর লাগছে, একদম শুভ্র সুন্দর। আপনাকে আমরা দর্শককে পরিচয় করে দিতে গিয়ে বলছিলাম সঙ্গীত শিল্পী, কিন্তু আপনি তো আসলে মূলত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, কিন্তু সব ধরনের গানই আপনি গেয়ে থাকেন। এই যে বিশেষণ দিয়ে বিশেষায়িত করা সঙ্গীত শিল্পী কিংবা রবীন্দ্রসঙ্গীত শিল্পী, কোনটা বেশি আপন লাগে? খুব কঠিন প্রশ্ন কিন্তু, কারণ হচ্ছে সবটাই তো আপন। আসলে সঙ্গীতটাই আপন। সঙ্গীত শিল্পী বললেও অসুবিধা নেই, রবীন্দ্রসঙ্গীত শিল্পী বললেও অসুবিধা নেই। আচ্ছা, এখন গানের ব্যস্ততা কেমন যাচ্ছে? কি নিয়ে আছেন বা কি কাজ করা হচ্ছে? প্রথমত গানের ব্যস্ততা তো থাকবেই, যতক্ষণ শ্বাস আছে, যতক্ষণ গলাটা কাজ করছে। বেশ কিছু 25শে বৈশাখে একটি রবীন্দ্রনাথের গান রিলিজ হলো। এখন আমি কাজ করছি 11 জ্যৈষ্ঠের একটি নজরুল সঙ্গীত নিয়ে। আচ্ছা। এবং বেশ কিছু আধুনিক গান জমে গেছে, সেগুলো ঈদে এবং পরবর্তী সময়ে তোমাদেরকে উপহার দেব বলে বসে আছি। আচ্ছা, মানে আমরাও অপেক্ষায় আছি কবে সেগুলো রিলিজ হবে। সেগুলো কি নিজের ইউটিউব চ্যানেলের জন্য নাকি ডিফারেন্ট? না, নিজের চ্যানেলের জন্যই আসলে এখন করা, কারণ জানোই তো আমাদের গানের বাজারটা এখন খুবই খারাপ। গান নিজে যত করে দেয়া যায় দর্শকদের কাছে, শ্রোতাদের কাছে, সেই আশাই আমাদের বসে থাকা। আর সেই সাথে আমি আসলে এখন নিজেই একটু টুকটাক করে
গানের সঙ্গীতায়োজনটা করি সেটা আমার নিজের জন্য, নিজের অভিজ্ঞতার জন্য বলতে পারো, কিংবা ভালো লাগা থেকে বাহ, বলতে পারো। বাহ। রাত কেটে যায়, দিন কেটে যায়, টের পাই না। তো সব মিলে নিজেকে একটু এক্সপ্লোর করা। এক্সপ্লোর না, নিজেকে মানে আরো কিছু জ্ঞান দিতে চাই আসলে, এক্সপ্লোর করার মতো, নিজেকে সমৃদ্ধ করবার সমৃদ্ধ চেষ্টা। করার জন্য, কারণ এক্সপ্লোর করার মতন অবস্থা এখনো হয়নি। 25শে বৈশাখ উপলক্ষে যে গানটি রিলিজ হলো সেটা কি ধরনের গান? রবীন্দ্রসঙ্গীত তো অবশ্যই, কিন্তু একদম। কোন পর্যায়ের গান? প্রার্থনা, প্রার্থনার গান। এবং এই গানটাকে তুমি যদি শোনো, আমি তোমাকে শোনাবো একটু হলেও, তুমি বুঝতে পারবে না যে গানটি আসলে প্রার্থনা না প্রেম। না, রবীন্দ্রনাথের প্রেম এবং পূজা পর্যায়ের গানগুলো তো আসলে একই বলা যায় আমরা। একই মানে হ্যাঁ। একদম ওতপ্রোতভাবে জড়িত। একদম একদম, মানে সৃষ্টিকর্তাকে স্মরণ করেই মূলত প্রেমটা নিবেদন করা। একটু শুনবো নাকি দুটো লাইন? নিশ্চয়ই। শুনি। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। ভীষণ সুন্দর, আর একটু সুন্দর মন মাত্র চাইছিল। 4টি কথায় একটা গানের স্থায়ী শেষ, কিন্তু মানে যে জন্য কথা বলছি সেটা হচ্ছে আমি চঞ্চল হে, আমি সুদূরেরও পিয়াসী। এটাকে আমি কতভাবে তোমার কাছে উপস্থাপন করলাম, মানে কতভাবে আমরা আমাদের নিজেকে প্রকাশ করতে পারি। রবীন্দ্রনাথের গান ছাড়া না সেটা আমার অনুভূতি আসতো না। মানে আর এই গানগুলোই এমন যে চোখ বন্ধ করে শুনবার মতন, নিজেকে খুঁজে পাবার একটা চেষ্টা সবসময় থাকে না আমাদের নিজেদের ভেতরে। হ্যাঁ, যদি সেটাকে তুমি অনুভব করো যে আমি এই গানটাকে মধ্যে একটু ঢুকবো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে চেষ্টা করব যে গানটা কি, শুধু শুনে গেলে এই অনুভূতি আসবে না। আপনি রবীন্দ্রনাথের গান, এর আগেও আমি আপনাকে এই ব্যাপারটি প্রশ্ন করেছি যে রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, আধুনিক গান, সব ধরনের গানই আপনি গেয়ে থাকেন। যখন এই যে এক একটা গানের এক একটা ধরন আছে, সেই ল্যাঙ্গুয়েজটাকে আগে ধারণ করতে হয়, সেই ভাষাটাকে আগে রপ্ত করতে হয়, তারপর সেটাকে নিবেদন করতে হয়। তো সেই নিবেদনটা করবার সময় তো এটা অবশ্যই আলাদা হয়। তো আপনি আসলে কিভাবে চিন্তা করেন, মানে নজরুলের জীবনবোধ আপনাকে কতটুকু স্পর্শ করে, রবীন্দ্রনাথের জীবনবোধ আপনাকে কিভাবে স্পর্শ করে, এই ভাবনার জায়গাটা আপনার ক্ষেত্রে কিভাবে কাজ করে? দেখো, দুজনের জীবনবোধ, জীবন দর্শন একদমই আলাদা। একজন রাজার ঘরে জন্ম নিয়েছিলেন, আর একজন খুবই কুঁড়ে ঘরে জন্ম নিয়েছিলেন, কিন্তু তাদেরকে আঁকড়ে ধরে আমরা বাঁচি। কিন্তু তাদের গান যখন আমি গাই, আমি আর অন্য কারো কথা বলছি না, তাদের গান যখন আমি গাই তখন আসলে সেই গানের যে চরিত্র, সেই চরিত্রটাকে আমি আপন করি। আচ্ছা, তখন রবীন্দ্রনাথের জীবন দর্শন বা নজরুলের জীবন দর্শনের মধ্যে আমি যাই না, কারণ সেটাতে গেলে গানটা অন্যরকম হয়ে যায়। যখন আমি যেই গানটা গাচ্ছি, আমি শুধু মানে নিজেকে সেই গানটার ভেতরে, সেই চরিত্রের ভেতরে বসিয়ে দেওয়ার চেষ্টা বাহ, করি মাত্র। দারুণ করে বললেন। তাহলে সেটা মৌলিক গানের ক্ষেত্রেও নিশ্চয়ই একই রকম? হ্যাঁ, মৌলিক গান তো আরও নিজের। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমি আবার ইদানিং টুকটাক করে লিখিও। তো নিজে লেখার পরে বুঝতে পারলাম যে আমরা সাধারণত এমনিতেই যখন কোথাও গান করতে যাই প্রফেশনালি, তখন হয় যে হ্যাঁ, মিউজিক ডিরেক্টর গান উঠিয়ে দিচ্ছে, গেয়ে চলে আসলাম। আচ্ছা, ঠিক আছে, সুর ঠিক করে একটু আবেগ দিয়ে উনি যা চাইছেন গিয়ে চলে আসলাম। কিন্তু যখন তুমি কোনো গান সৃষ্টি করবে, বিশেষ করে লিখবে কিংবা সুর দেবে, তখন তোমার নিজের মা বাবা বা নিজের সন্তানের বাইরে কিচ্ছু মনে হবে না। মনে হয় কতটা যত্ন করে, কতটা আদর করে, আরো কি দিলে আরেকটু সুন্দর লাগবে এটাকে। আমার সত্যি গায়ে কাটা দিচ্ছে, কারণ ওই ছোটবেলায় মা যেরকম বলতো যে মা না হলে মায়ের দুঃখ বুঝবে না,
এরকম আমার এখন সবাইকে বলতে ইচ্ছা করে, নিজে একটা গান লিখো, একটা গান সুর করো, নইলে এই অনুভূতিটা পাবা না। আচ্ছা দিদি, তখন যখন নিজে আপনি গান লিখেন সেই তৃপ্তির জায়গাটা কি আসে? কারণ রবীন্দ্রনাথ বা নজরুল এমন একটি জায়গাতে আছেন যাদের প্রতিটি শব্দ আসলে অন্যরকম একটা অনুভূতি দেয়। তো নিজে যখন গান লিখেন সেটার প্রভাব কোনোভাবে কাজ করে কিনা, বা আত্মতৃপ্তির জায়গাটা কতটুকু পান? গান, আমি তো প্রফেশনাল লেখক নই, আমার লেখাটা এমনি এমনি হয় না। নিজের জীবনে যদি কোনো কিছু ঘটে, আচ্ছা, সেটাকে কেন্দ্র করে আমি কিছু একটা লিখি। বাহ। তো ওই সেটার গান গভীরতা তখন অনেক বেশি হয়। একদমই তাই, মানে ওই গানটাকে আর আলাদা করে গুরুত্ব দেওয়ার দরকার নেই, গুরুত্বটা তো আত্মা থেকে এসেছে। জীবনের গল্প। একদম। আরো একটি গান শুনতে চাইবো, আপনার লেখা কোন একটি গান যদি শুনি। আমার লেখা গান, ওকে। পৃথিবী শূন্য আজ, শূন্য আমারে মন, পৃথিবী শূন্য আজ, শূন্য আমারে মন, ক্ষণিকের খেলায় ভুলে মেতেছিলাম দুজন, কি ভুলে ছিড়লে বাঁধন, সবই ছিল তো জানা, তবে কি সব মিছে খেলা ঘরে, ছোঁয়াছুঁই খেলা, তবে কি সব মিছে খেলা ঘরে, ছোঁয়াছুঁই খেলা। ভীষণ সুন্দর। এই গানটি তো আনরিলিজড একদম। তো মিউজিক ভিডিও কেমন করবেন, কিভাবে করবেন, এটার আইডিয়া কি এখন থেকে, তো মানে এই কনসেপ্টটা কি এখন থেকে তৈরি করছেন? বিশ্বাস করো, গানটা যখন লিখেছিলাম তখন থেকে আমার একটাই ইচ্ছে যে কোনো একটা সমুদ্রের পাড়ে কোনো একটা কুঁড়ে ঘর থাকবে, সেখানে মানে শুধু গানটাকে অনুভব করব, এরকম একটা মিউজিক ভিডিও হবে। সেই সুযোগটাই আমার হয়ে উঠছে না বলে গানটি এখনো রিলিজ করা হচ্ছে না। নিশ্চয়ই সেই সুযোগটা খুব দ্রুত তৈরি হোক, আমরা চাইবো। নিশ্চয়ই, তোমরা মানে আশীর্বাদ করো সেটা। অবশ্যই। সামনে তো ঈদ উপলক্ষ করে আসলে সব সঙ্গীত শিল্পীর একটা প্ল্যান থাকে যে নতুন কোনো গান রিলিজ করব। সেই প্ল্যানের তালিকায় কয়টি গান আছে? প্রথমত আমাদের খুব তাড়াতাড়ি 11ই জ্যৈষ্ঠ, সেখানে আমার একটা নজরুলের গান রিলিজ হবে। কোন গান সেটা? সেটি গিয়ে শোনাবো একটু পরে। ঠিক আছে। আর ঈদের জন্য আমার আসলে 3-4টি গান একদম রেডি। 3-4টি গানই হয়তো খুব কম সময় আছে হাতে, তার মাঝখান থেকে 2টো গান আমি চাইবো সবার কাছে পৌঁছক। আচ্ছা, আপনি বলছিলেন যে টুকটাক লিখবার চেষ্টা করছেন এবং সঙ্গীত আয়োজন করবার চেষ্টা করছেন। এই যে নিজে গান গাওয়া, লেখা, সুর করা, আবার মিউজিক অ্যারেঞ্জমেন্টস, তো সব কিছু মিলিয়ে গানের ভেতরে ডুবে থাকেন। আপনার চাকরিগত মানে পেশাগত জায়গাটা তো আছে। পরিবার থেকে কখনো অভিযোগ আসে না যে আমাদেরকে তুমি সময় দিতে পারছো না? না, বরঞ্চ আমি যদি গানেই কখনো একটু কম সময় দেই, সেটার অভিযোগ আসে। দারুণ ব্যাপার। একদমই তাই। আমার যেহেতু পরিবারটাই সঙ্গীত কেন্দ্রিক, আমার বড় একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং বিশ্বভারতী থেকে লেখাপড়া করে আসছে, তো আমার সব থেকে বড় সুবিধা, আমি যদি কখনো ইচ্ছে করেও ভুল করি, ওই পাশের ঘর থেকে একটা চিৎকার শুনতে পাওয়া যায়, নিজে গান বানাচ্ছ নাকি। এটা আমার পাওয়া, আমাকে সৃষ্টিকর্তা মিলিয়ে দিয়েছে যে আমি যাদের সাথে চলি, এবং আমার মা আমার সাথে আছেন, আমার মা, আমার পরিবার, আমার শ্বশুর শাশুড়ি প্রতিদিনই খোঁজ নেয় যে তুমি গান করছো কিনা। আচ্ছা, গান ছাড়া দিদি আর কি কি করতে ভালোবাসেন? রান্না করতে। কি কি রান্না করা হয়? কি কি রান্না করতে পারেন বা পছন্দ করেন? বাসায় যখন থাকি তখন যেদিন যেটা ইচ্ছে করে, মানে সবই একটু এক্সপেরিমেন্টাল করতেও ভালো লাগে, আবার একদম ট্রেডিশনাল যেটা সেটাও করতে। রান্না আমি ভালোবাসি। আর আপনার রান্না খেতে মনে হয় মানুষ পছন্দ করে? মোটামুটি আমার ছেলে ভীষণ পছন্দ করে। আচ্ছা, সঙ্গীত আয়োজন করবার ক্ষেত্রে দিদি কোন ইনস্ট্রুমেন্টগুলো আপনার ক্ষেত্রে প্রাধান্য পায়, বা কোন ইনস্ট্রুমেন্টগুলো অবশ্যই রাখবার চেষ্টা করেন আপনি? দেখো, গানের ক্ষেত্রে তো একটা কর্ড, একটা রিদম তো লাগবেই, মাস্ট। কখনো কখনো তাল ছাড়া, মানে রিদম নেই, ড্রাম নেই বা তবলা নেই, কিন্তু পারকাশনটাও আমাদের লাগে। আমার কাছে
গান অনুযায়ী সেটাকে চুজ করতে পছন্দ হয় যে আমি আচ্ছা। এটা রাখবই। তবে বাঁশি আমার ভীষণ পছন্দ, সন্তুর ভীষণ পছন্দ, আর চেলো বলে যে যন্ত্রটা আছে ভায়োলিনের মতো আরো বড়, আমি আই লাভ টু সেটাকে রাখার চেষ্টা করি সব সময়। আর কি কি ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন আপনি? এখন তো সফটওয়্যারের যুগ, আমরা কিবোর্ড দিয়ে আসলে ম্যাক্সিমামটা আচ্ছা, বাজাই। হ্যাঁ। আমি বেশি কিছু পারি না খুব। কোন একটি সুর তোলবার জন্য কোন ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয় আপনার এখন জন্য? কিবোর্ড, কিবোর্ড। হ্যাঁ, আচ্ছা। পিয়ানো। আপনি নজরুল সঙ্গীতের কথা বলছিলেন, সেই গানটি একটু শুনি না হয়? হ্যাঁ, অবশ্যই। খুবই পরিচিত একটি গান, খুবই পছন্দের একটি গান। পরদেশি মেঘ যাও রে ফিরে, বলি ও আমার পরদেশি রে, পরদেশি মেঘ যাও রে ফিরে, বলি ও আমার পরদেশি রে, পরদেশি মেঘ। সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে নাকি প্রাণ একলা ঘরে, দেয় না কেহ গুরু গঞ্জনা, দেয় না কেহ গুরু গঞ্জনা, সে দেশে বুঝি কুলবতী রে, পরদেশি মেঘ। খুব সুন্দর। মৌলিক গান গাইবার সময় লিরিকটা অবশ্যই ম্যাটার করে আপনার কাছে? অবশ্যই, অবশ্যই। কোন গানটি গাইবো কোন গানটি গাইবো না, এই ডিসিশনটা বা এই যে একটা নির্বাচন প্রক্রিয়া, এটা কেমন হয় আপনার ক্ষেত্রে বা কিভাবে হয়? মানে সবার আগে আমি সুরটা আমার মাথায় থাকে যে কি সুরে গানটা আমাকে গাইতে দেওয়া হচ্ছে, এবং সেই সুরটার সাথে কথার মিলটা কত দূর সেইটা আমাকে টানে। আমার অনুরোধে ঢেকে গেলা এরকম 2-3টি গান আছে, সেটা শুনলেই বোঝা যায় যে এটার মধ্যে আমার প্রাণ নেই। মানে আমি খুব সিলি কথা পছন্দ করি না। আচ্ছা। একটু যদি ডেপথ থাকে এবং সেটার মধ্যে যদি একটু বাস্তবতা থাকে, আমাকে সেটা টানে বেশি। সাধারণত যখন কোনো গানের লিরিক আপনি লিখলেন তখন সুরটা কাকে দিয়ে করাবেন বা কিভাবে পুরো প্রক্রিয়াটা যাবে, এই প্রসেসটা কেমন হয় আপনার ক্ষেত্রে? প্রথমত আমি যেটা লিখি, যে গানটা লিখি, সেটা লেখার সময় একটা ছায়া, একটা ধুন বাজতে থাকে, একটা ছায়া মাথার মধ্যে থাকে। তো আমার ভালো লাগার কিছু মানুষ আছে, ওই লেখার সময় মনে হয় যে এটা যদি আর উনি করেন সেটা কেমন হতে পারে। তো সেইভাবেই আমি আসলে দিয়ে দিই, কারণ মনে হয় যে আমার সাথে আরেকজন কেউ ইনভলভ থাকুক, যে আমার গানটাকে একটু প্রাণে ধরবে, আপনাকে বুঝবে, আপনার রুচিটাকে বুঝবে। একদম। এমনি কি পরিকল্পনা আছে দিদি? ধরেন সবারই তো একটা বছরকে ঘিরে নির্দিষ্ট কিছু পরিকল্পনা থাকে যে এই গানগুলো রিলিজ করব, কতটুকু করতে পারি বা না পারি, কিন্তু পরিকল্পনা থাকে। আপনার ক্ষেত্রে কেমন? আমার কোনো পরিকল্পনা নেই। আমি আসলে আমার খুব মনে হয় যে আমাদের মানুষের আয়ু খুব কম, এবং একটু পরে কি হবে তার তো কোনো গ্যারান্টি কেউ দিতে পারছে না। একদমই তাই। তাই মনে হয় যে যতক্ষণ বেঁচে আছি, যতক্ষণ সৃষ্টিকর্তা গলাটা রেখেছে, আমি শুধু গান গেয়ে যেতে চাই, থাকতে চাই। আমার গলাটা থাকুক, পরবর্তী প্রজন্ম কেউ শুনুক। আমি জানি না আমি ভালো কতটুকুন দিতে পারি। সবসময় মনে হয় যে আমি একটু কোয়ালিটিফুল কিছু যদি দিতে পারি, সেটাই আমার প্রাপ্তি, এবং আমার তরফ থেকে এই পৃথিবীকে কিছু একটা রেখে যাওয়া হবে হয়তো। খুব সুন্দর করে বললেন দিদি, শুনতে ভীষণ ভালো লাগছিল। একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের নিমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। ভীষণ ভালো থাকবেন। তোমাকেও ধন্যবাদ, তুমি এত সুন্দর করে বলো, কথা বলতেই মনে হয় যে অনেকদিন পর একটু প্রাণ খুলে কথা বলছি। থাকুক এমন শুভ্রতা জুড়ে থাকুন, সবসময় গান জুড়ে থাকুন। অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntv.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।